ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাতে আমরা দেখব একজন সিপপ আইডল কিভাবে তার অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়ে। আই হোপ এই গল্পটা আপনারা সবাই এনজয় করবেন এবং এটি অনেক পপুলার একটি চাইনিজ ড্রামা। তো চলুন এই ড্রামার গল্পটি শোনা যাক। আমাদের এই ড্রামার নায়িকাকে দেখানো হয় যার নাম ইয়াং জেন জেন। সে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল। অপরদিকে আমাদের নায়ককেও দেখানো হয় যার নাম জাং বসু। সে অনেক বড় একজন মেগা স্টার এবং সে একজন সিঙ্গারও বটে। আর এখানে আমরা দেখতে পাই ওর শুটিং চলছিল। আর এই মেয়েটি হলো জাং বসুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে সবসময় তার সাথে সাথেই থাকে। আর এখন আমরা একটা বড় এন্টারটেইনমেন্ট কোম্পানি দেখতে পাই। এই এন্টারটেইনমেন্ট কোম্পানির নাম স্টার কোম্পানি। তো এখানেই মূলত ইন্টারভিউ দিতে এসেছিল ইয়াং জেন জেন। তো ইয়াং জেন জেন বলতে শুরু করে ও ছোটবেলা থেকেই একজন সিঙ্গার হতে চেয়েছিল, কিন্তু ওর মা ভাবতো এটা ওর পড়াশোনার প্রতি খুবই ইফেক্ট ফেলবে, তার জন্য ওর স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ও অনেকবার অনেক কম্পিটিশনেও অংশগ্রহণ করেছে, কিন্তু আলটিমেটলি ও সিঙ্গার হতে পারেনি। তাই ও চায় এখন এমন কোনো জব যেটা সিঙ্গারের পাশাপাশিই আছে, মানে মিউজিক রিলেটেড। ও ওর নিজের স্বপ্নকে ছেড়েছে, কিন্তু ও এমন একটি চাকরি করতে চায় যেখানে গানের আশেপাশেও থাকতে পারবে। এই লোকটির নাম লু ইনান। ওই লোকটি একদমই পছন্দ করে না ইয়াং জেন জেনকে। তবে এই মহিলাটি ইয়াং জেন জেনকে খুবই পছন্দ করে, কারণ তার মনে হয়েছে ইয়াং জেন জেন খুবই সাহসী একটা মেয়ে। তো সে বলে যে ঠিক আছে, তোমাকে আমরা পরে জানাবো। ইয়াং জেন জেন এটাও বলে যে ও কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সো ও টেকনিক্যাল ব্যাপার স্যাপারও খুব ভালোই বোঝে। ও যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ও একজনকে হেল্প করতে লাগে। ঠিক তখনই দেখা যায় ও হেল্প করতে করতে সোজা চলে এসেছে যেখানে জাং বসু শুটিং চলছিল এবং ওর ধাক্কা লেগে একজন পড়ে যায়, যেখানে শুটিং কাট হয়ে যায়। শুটিং কাট হওয়ার জন্য পরিচালক খুবই বকাঝকা করতে লাগে। ঠিক তখনই জাং বসু পরিচালককে বলতে লাগে, আপনি যদি এভাবে বকাঝকা করতে থাকেন তবে আমি এখানে শুটিং করব না। এখানে কারোরই কোনো দোষ নেই, সো আপনি কারোর সঙ্গেই খারাপ ব্যবহার করতে পারেন না। তো আমরা এখানে বুঝতেই পারি যে জাং বসু কিন্তু খুবই একটা মেজাজি মানুষ ছিল। এখন তার খুবই মেজাজ খারাপ হয়ে যায়। তাই শাও এসে তাকে বলে, তুমি কি একটু পানি খাবে? কিন্তু সে শাওকে বলে, তুমি কেবল আমাকে পানিই দিতে পারো, আমার ফোন কোথায়? আমার ফোন আমাকে দাও। কিন্তু তখন শাও বলে যে লু ইনান তোমাকে ফোন দিতে নিষেধ করে দিয়েছে, আর বলেছে তোমার ইন্টারনেট অ্যাকাউন্ট থেকে তুমি কোনো ধরনের পোস্ট করতে পারবে না, কারণ তুমি যখনই কোনো পোস্ট করেছো তখনই খুবই ঝামেলা পড়তে হয়েছে। তাই আমাকে লু ইনান স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে তোমাকে ফোন না দিতে। এতে ওর আরও রাগ হয়ে যায়। এদিকে ইয়াং জেন জেন এখন জাং বসুকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জাং বসু বলে, না আমি তোমাকে চিনতে পারিনি, আর এখন তোমাকে চেনার মতো মুডও আমার নেই। কিন্তু ও আসলে আগে থেকেই জাং বসুকে চিনতো, যেহেতু ওরা একসঙ্গেই কম্পিটিশনে গিয়েছিল। যখন ইয়াং জেন জেন চলে আসবে তখন একজন ওকে বলে, তুমি কি কম্পিউটার সারাতে পারো? তখন ও বলে, হ্যাঁ আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি কম্পিউটার সারাতে পারি। আর কম্পিউটারটা সারাতে হবে এই মহিলার। এই মহিলা হলো এই স্টার কোম্পানিরই একজন প্রেসিডেন্ট, যার নাম প্রেসিডেন্ট ডু। ইয়াং জেন জেন ওনার রুমে বসেই কম্পিউটার সারাচ্ছিল, তো ওকে দেখা যাচ্ছিল না। এদিকে প্রেসিডেন্ট একজনের সঙ্গে ফোনে কথা বলে যাচ্ছিল। ইয়াং জেন জেনকে উনি খেয়ালই করেননি। ফোনে তার সাথে উনি বলছিল যে আমি তো ভালোবাসার জন্য বিয়ে করেছি তাকে, আমি তো টাকার জন্য বিয়ে করিনি। কিন্তু এটা বলার পরেই ও দেখতে পায় কেউ একজন বসে আছে ওরই রুমে। তখন ও বলে, কে? আর তখন ইয়াং জেন জেন বলে, আমি ইয়াং জেন জেন এবং আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম, কিন্তু আপনার কম্পিউটার সারানোর জন্য আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আপনি ফোনে যার সাথে কথা বলছিলেন আমি ওইসব কথা কিছুই শুনিনি। এটা বলে ও দ্রুত ওখান থেকে চলে আসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে ইয়াং জেন জেন ওর বাড়িতে চলে আসে এবং এই বাড়িতে ওরা এক ফ্রেন্ড একসঙ্গেই থাকে এবং ওদের দুজনের ভিতরে বন্ডিংও খুবই ভালো ছিল। এদিকে আমরা আবার জাং বসুকে দেখতে পাই। শাওকে ও বলছিল যে আমার ফোনটা দাও। শাও বলে, লু ইনান বারণ করে দিয়েছে যে তুমি কোনো আইডি থেকে কোনো প্রকার পোস্ট করতে পারবে না। তুমি যদি কোনো পোস্ট করো তো ওই লোক আমাকে অনেক বকাঝকা করে। এই তো আমি পড়েছি মহা বিপদে, তোমাকে ফোন না দিলে তুমি বকাঝকা করো, আর তুমি যদি ফোন নাও তবে ওই লোক আমাকে বকাঝকা করে। কিন্তু জাং বসু সবসময় তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে চাইতো। এদিকে আমরা প্রেসিডেন্ট ডুকে দেখতে পাই প্রেসিডেন্ট চেনের সঙ্গে কথা বলতে। তারা দুইজনই বিবাহিত, কিন্তু তাদের ভিতরে খুবই ঝগড়াঝাটি ঝামেলা চলছে, তাই এখন তারা আলাদা আছে। এদিকে সকালবেলা ইয়াং জেন জেনের কাছে একটা কল আসে এবং ওকে বলা হয় যে ও স্টার কোম্পানিতে এখন চাকরি করতে পারবে। ও তো খুবই খুশি হয় এবং খুবই সাজগোজ করে এই কোম্পানিতে চলে আসে। এদিকে আমরা লু ইনানকে দেখতে পাই যে জাং বসুর দুইজন অ্যাসিস্ট্যান্টকে খুবই বকাঝকা
বকাঝকা করছিল এবং একজন অ্যাসিস্ট্যান্ট খুবই ফাঁকিবাজ। আর শাওকে তো আপনারা চেনেনি। শাও এখন বলতে লাগে ওকে যদি ফোন না দিই ও আমাকে বকাঝকা করে, আর ওকে যদি ফোন দিই তবে আপনি বকাঝকা করেন। এখন আমি কি করব? আসলে শাও খুবই ভয় পেত এবং ও খুবই চুপচাপ একটা মেয়ে ছিল। অন্যদিকে এই অ্যাসিস্ট্যান্ট কিন্তু খুবই ফাঁকিবাজ একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। ওর সমস্ত কাজ শাওর ওপরেই দিয়ে রেখেছিল। এদিকে তখন ইয়াং জেনজেন আসে আর এবার লুইনান বলে যে তুমি আগে বলবে না যে তুমি প্রেসিডেন্ট ডুকে চেনো? তখন ইয়াং জেনজেন বলে আমি প্রেসিডেন্ট ডুকে চিনি না। তখন আবার লুইনান বলে তবে প্রেসিডেন্ট ডুই কেন তোমাকে এই চাকরিটা দিল? আসলে প্রেসিডেন্ট ডুয়ের কথাও শুনে ফেলেছিল বলে প্রেসিডেন্ট ডু তাকে হাতে রাখতে চেয়েছিল, তার জন্যই ওর ভাগ্য খুলে গেল, যেটার কারণেই ও কিন্তু চাকরিটা পেয়ে গিয়েছে। যাই হোক, লুইনান বলে তুমি একটা টাফ গার্ল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে তুমি এখন আমার একটা কাজ করে দাও, আর তা হলো এখন যে তুমি জাং বসুকে বলবে ও যেন ওর অ্যাকাউন্টে কোনো প্রকারের কোনো পোস্ট না করে। আর এবার ও সোজা জাং বসুর বাড়িতে চলে আসে। জাং বসু বুঝতেই পারেনি যে অন্য একটা মেয়ে এসেছে, ও ভেবেছিল শাও এসেছে। তখন ও বলে যে তুমি কে, তুমি আমার বাড়িতে কি করছো? আর এবার ইয়াং জেনজেন বলে যে আমাকে মনে পড়ছে না। তখন জাং বসুর মনে পড়ে যে ও তুমি ধাক্কা দিয়েছিলে সেই মেয়েটা, তাই না? তোমাকে চিনতে পেরেছি, তুমি এখানে কি করতে এসেছো? তখন ও বলে যে আমাকে স্টার কোম্পানি থেকে পাঠানো হয়েছে, আমাকে লুইনান পাঠিয়েছে। জাং বসু বলে স্টার কোম্পানি বা লুইনানকে নিয়ে কোনো কিছুই আমার এখন শুনতে ইচ্ছে করছে না, তাই তুমি সোজা চলে যাও। তখন এ জোরে জোরে বলতে শুরু করে যে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকারে কোনো পোস্ট করবে না, এগুলো কোম্পানিতে ঝামেলা বয়ে আনে, এটা আমাকে বলতে বলা হয়েছিল তাই আমি বলে গেলাম। আর এবার যখন ও আবার অফিসে ফিরে আসে ওকে আবার লুইনান ডাকে আর বলে তুমি কি এটা দেখতে পাচ্ছ, এখানে কি আছে দেখতে পাচ্ছ? তখন ও বলে যে হ্যাঁ দেখতে পাচ্ছি, এখানে একটা পোস্ট আছে। তখন লুইনান বলে সেটা তো আমিও জানি, এখানে একটা পোস্ট আছে, কিন্তু এখানে কি লেখা আছে? আর তখন ও পড়ে বলে যে এটা লেখা আছে। লুইনান তখন বলে তুমি কি আমার সঙ্গে মজা করছো? তোমাকে আমি পাঠিয়েছিলাম জাং বসুর বাড়িতে, আর তুমি গিয়ে ওকে কি বলেছো? ও আরও উল্টো রাগঝাগ দেখাচ্ছে। তখন ও বলে যে আমি তো কিছু বলিনি, আপনি আমাকে যা বলতে বলেছিলেন আমি তো তাই বলেছি। আমি বলেছি সেজন্য কোনো ইন্টারনেট অ্যাকাউন্ট থেকে কোনো প্রকারের পোস্ট না করে, এবং এটাও বলেছি যে লুইনান আমাকে এটা বলতে বলেছে। ঠিক তখনই লুইনান বলে তুমি ওকে রাগিয়ে দিয়েছ, আর এখন 1 ঘন্টার ভিতরে তুমি ওকে এখানে হাজির করবে, এটাই তোমার কাজ। তুমি যদি এটা না করতে পারো তবে এই চাকরি থেকে তোমাকে ফায়ার করে দেওয়া হবে। ও তো হতভম্ব হয়ে যায়, এ কী বিপদে পড়লাম রে বাবা। তখন ও ভাবে যে এখন আমি কোথায় খুঁজে বের করবো জাং বসুকে। এদিকে জাং বসু একটা অনেক পুরাতন রেস্টুরেন্টে এসে বসেছিল, আর ও একটা পোস্ট দিয়েছে, সেটা হলো বিকাল 4টার ভিতরেই ও অনেক বড় একটা সিক্রেট পোস্ট দিতে যাচ্ছে। কিন্তু যখনই ওর অ্যাকাউন্টে লগ ইন করতে যায় ওটা আর লগ ইন হয় না, মানে ওর পাসওয়ার্ড কেউ চেঞ্জ করে দিয়েছে। আর ওর পাসওয়ার্ড আসলে চেঞ্জ করে দিয়েছিল আমাদের এই ইয়াং জেনজেনকে এখন ওরা ডেকে পাঠায় আর বলে যে ও 4টার সময় একটা পোস্ট দিতে চেয়েছিল, কিন্তু পোস্টটাও দিতে পারেনি। তুমি কি কোনো কারসাজি করেছো? তখন ইয়াং জেনজেন বলে যে আমি ছোট্ট একটা ট্রিক্স করেছি, ওর আমি আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি যাতে ও আর কোনো পোস্ট করতে না পারে। এদিকে কিন্তু রেগে মেগে এখন অফিসের দিকেই ফিরতে লাগে জাং বসু, কারণ ও 4টার সময় একটা সিক্রেট ফাঁস করবে বলে কথা দিয়েছিল। এখন তো ও পুরো জনগণের সামনে হেট হয়ে যাচ্ছে ওর কথা রাখতে না পেরে। ও খুব রাগে রাগে এখানে চলে আসে, আর জাং বসু যখন এখানে আসে তখন লুইনান বলতে লাগে ও আমাদের লিটল জাং বসু এখানে এসে গিয়েছে, তুমি কেমন আছো, তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তখন জাং বসু বলে কে করেছে এই কাজ, কে আমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে? লুইনান বলতে লাগে হ্যাঁ কে করেছে, কার এত বড় সাহস যে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে? তখন ইয়াং জেনজেনের দিকে তাকিয়ে জাং বসু বলে তুমি না আমার বাড়িতে গিয়েছিলে, এ কাজ আবার তুমি করনি এটা আমাকে বলো না। তখন ও বলে যে না না আমি কিছুই করিনি। আর তখন জাং বসুকে এবার বোঝানোর চেষ্টা করে লুইনান আর বলে তুমি আমার সঙ্গে আমার রুমে চলো। আর এদিকে এরা হাসতে লাগে আর বলতে লাগে লুইনান পিছন থেকে ওকে কত বকাঝকা করে, আর সামনে এলে একদম গোলে জল। এরপরে লুইনান ওকে বোঝাতে লাগে ও তো নতুন এখানে চাকরি করতে এসেছে, ও একটা ভুল করে ফেলেছে, ওকে তুমি ক্ষমা করে দাও। ঠিক তখনই আমরা দেখতে পাই ইয়াং জেনজেনের কাছে কেউ একজন ফোন করে একটা জায়গায় আসতে বলে। ইয়াং জেনজেন আস্তে আস্তে উকি ঝুঁকি মেরে আসতে লাগে, ও দেখতে লাগে এখানে কেউ আছে কিনা। ও যখনই ভিতরে ঢোকে তখনই দরজা আটকে দেয় জাং বসু, আর জাং বসু ওর দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে ইয়াং জেনজেন ভয় পেয়ে যায়। ওই ইয়াং জেনজেনকে বলে তুমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছো, তোমার তো সাহস কম না, আর তুমি কি তাহলে একজন হ্যাকার? তখন ইয়াং জেনজেন বলে না আমি হ্যাকার নই, তবে আমি একটু পারি আর কি। তখন ইয়াং জেনজেনকেও বলে যে তুমি কি জানো আমাকে রাগানোর ফল কি হতে পারে, আমি তোমাকে চাকরি থেকে এখন বের করে দিতে পারি।
তখন ইয়াং জিনজিন বলে যে আমি তো একটা বড় বিপদ থেকে তোমাকে আটকে দিলাম, কারণ তুমি কোনো একটা পোস্ট করলেই এখন বড় ঝামেলার সৃষ্টি হতো, আর আমাকে কোম্পানি থেকে বলা হয়েছিল তোমাকে আটকে দেওয়ার জন্য। তখন জাং বসু ওকে বলে তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও। ও বের হয়েই যাচ্ছিল, কিন্তু ও আবার ফিরে আসে বলে আমি কেন বের হব? একবার তুমি বলো আমার চাকরি খাবে, একবার লুইনান বলে আমার চাকরি খাবে, তোমরা সবাই আমার চাকরি খাবে, তাহলে আমি এখানে চাকরি করতে এসেছি কেন? সবাই যে যার মেজাজ দেখাচ্ছে। তুমি ভুল করেছো, আমি সেটা সংশোধন করেছি। কোম্পানি থেকে আমাকে বলা হয়েছিল তোমাকে আটকাতে, আমি আটকেছি, এটাতে কি আমার দোষ? আর এখন তোমরা আমার চাকরি খাচ্ছ। ও উল্টো ওর উপর ধমক দেখায় এবং ওকে ধমক দেখিয়ে ওই রুম থেকে বের হয়ে চলে আসে, আর ওর দিকে একটা ভেঙচিও কেটে আসে। এসব দেখে বেশ অবাক হয়ে যায় জাং বসু, আর বলে এই মেয়ের আসলেই সাহস আছে। এরপরে ও সেই একটা ভাব নিয়ে যখন যাচ্ছিল, ঠিক তখনই ওর বাবার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে বলে তোমার বাবা খুবই অসুস্থ, তুমি কি একবার বাড়িতে আসতে পারবে? আসলে ওর বাবার কোনো অসুখই হয়নি, ওর বাবা ছেলেকে দেখতে চায়, তার জন্য অসুস্থতার ভান করেছে। জাং বসু যখন বাড়িতে আসে তখন ওর বাবাকে দেখে একদমই সুস্থ। ওর বাবা বলে কি দিন আমার চলে এলো, ছেলেকে দেখার জন্য অসুস্থতার ভান করতে হয়। আর এরপরে দুজনের ভিতরে খুব ভালোই প্রথমে গল্প চলছিল, কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় ঝামেলা। ওর বাবা বলে তুমি আমার সমস্ত প্রপার্টি দেখাশোনা করো, কিন্তু জাং বসু চায় সে অনেক বড় সিঙ্গার হবে। ওর বাবা বলে তোমাকে কি ওই কোম্পানিতে এমনি এমনি রেখেছে? আমার অনেক টাকা আছে বলেই না তোমাকে ওই কোম্পানিতে রেখেছে। জাং বসু বলে না, আমি আমার নিজের ট্যালেন্টে আজকে আর্টিস্ট হয়েছি। কিন্তু এটা নিয়ে দুজনের ভিতরে ঝামেলা হয়ে যায়। জাং বসুকে ওর বাবা বলতে লাগে যে আমার টাকা আছে বলে ওই কোম্পানি তোমাকে রেখেছে, আর জাং বসু বলতে লাগে যে আমি ভালো সিঙ্গার তাই আমাকে রেখেছে, এবং ঝগড়া করে ও ওখান থেকে বাড়িতে চলে আসে। ওর বাবাদের একটা জুয়েলারি বিজনেস আছে এবং তাই ওর কাছে খুব দামি একটা ডায়মন্ডও সব সময়ই থাকে। এদিকে আমরা ইয়াং জেনজেনকে দেখতে পাই, ও ছবি তুলছিল কাজের ফাঁকে, কিন্তু ও যখন ছবি তুলছিল ঠিক তখনই পেছনে আমরা আবার প্রেসিডেন্ট চেনকে দেখতে পাই অন্য একটা মেয়ের সাথে, এবং ও যখন ছবি তুলছিল ওর ছবিতে হঠাৎই ওই ছবিটা ক্যাপচার হয়ে যায় এবং ওই ছবিটা ও নেটেও ছেড়ে দিয়েছিল। আর এই মেয়েকে আমরা দেখতে পাই, এর নাম লিনা। বিজনেসের জন্যই ওর সঙ্গে কথা বলছিল চেন, কিন্তু ওই মেয়েকে একদমই সে পাত্তা দিচ্ছিল না মনে মনে। তবে ওই মেয়েটি যে একে খুবই প্রভোগ করছিল তা আমরা বুঝতে পারি, এবং চেন ওকে বলে দেয় যে ফার্দার তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও তবে কোনো শপিং মলে অথবা কফি হাউসে দেখা করবে, আর অফিসে সোজাসুজি চলে আসবে না। অন্তত আমরা একটা মেয়ে এবং বউ তো আছে, তার আসলে কি মনে করবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে একটা গানের রিহার্সাল করছিল জাং বসু। তবে এই গানের যারা টিচার ছিল ওরা ওর এই গান খুব একটা পছন্দ করে না। জাং বসু বলে আমি গান গাইছি, তার ভিতরে বারবার তোমরা আমাকে থামিয়ে দিচ্ছ, এতে আমার ইমোশন নষ্ট হয় না? এবং ও খুবই রেগে যাচ্ছিল। তখন মিউজিক টিচার বলে তোমার গান ভালো হচ্ছে না, তাই তোমাকে পুনরায় আবারও গাইতে হবে। এদিকে আমরা প্রেসিডেন্ট ডুকে দেখতে পাই প্রেসিডেন্ট চেনের সঙ্গে কথা বলতে। প্রেসিডেন্ট চেন জাং বসুকে খুবই পছন্দ করত, কিন্তু প্রেসিডেন্ট ডু জাং বসুকে খুব একটা পছন্দ করতো না। এদিকে আমরা জাং বসুকে দেখতে পাই যে অনেক চিন্তিত হয়ে পড়েছিল ওর বাবার ওই কথার জন্য। ওর বাবা বলেছে ওর টাকা আছে বলে এই কোম্পানি ওকে রেখেছে, এখন ও ভাবতে লাগে ওর গান কি সত্যিই ভালো হয় না। এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে ওকে একটা অ্যাডভার্টাইজের শুটিং করতে হচ্ছিল, কিন্তু যে জামা পরে ওকে শুটিং করতে হবে সেটা অনেক বড় হয়ে যায়। তাই ওর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি কি আমার ঠিকঠাক মাপ নিতে পারোনি? তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে কোম্পানি থেকে আমাকে এই মাপই দেওয়া হয়েছিল আর আমি সেই মাপেই করেছি। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে কোম্পানি থেকে ঠিক মাপ কীভাবে জানবে, তোমার উচিত ছিল আমার কাছ থেকে মাপ নেওয়া। এতে ওর অ্যাসিস্ট্যান্ট বলে আমার তো কোনো দোষ নেই, কোম্পানি থেকে যে মাপ দিয়েছে আমি সেই মাপই নিয়েছি। এমন একটু ওর ঝগড়াঝাটি লেগেই থাকতো ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে। এরপরে ওরা অন্য একটা প্রদেশে চলে আসে। এখানে ওর জন্য খুব বড় একটা হোটেল রুম বুক করা হয়েছিল। তবে এত বড় হোটেল রুম দেখে ও বলে যে এত বড় হোটেল রুমের কী দরকার, এখানে আমি একা থাকবো, তো এত বড় বিল্ডিংয়ে তো কোনো দরকার নেই, শুধু শুধু মানি ওয়েস্ট। তখন আর অ্যাসিস্ট্যান্ট আবারও বলে আমি কিছুই জানি না, কোম্পানি থেকে তোমার জন্য এই রুম বুক করা হয়েছে। তখন ও বলে এই রুমে আমি থাকবো না। এটা বলে যখন বাইরে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই ওর তোপের মুখে পড়ে যায়, কারণ অলরেডি এখানে হাজার হাজার সাংবাদিক জোগাড় হয়ে গিয়েছিল এবং সবাই ওকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে লাগে। আর এতে ও ট্রমাটাইজ হতে লাগে, কারণ সবার এত প্রশ্ন এত আলো ও একদমই সহ্য করতে পারছিল না। তাই বাধ্য হয়ে ও আবারও ভিতরে ঢুকে পড়ে এবং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওদেরকে কে সংবাদ দিয়েছে যে এখানে আমি একটা রুম বুক করেছি। তখন ওর অ্যাসিস্ট্যান্ট আবারও বলে আমি তো কিচ্ছু জানি না, আমার কোনো দোষ নেই। এতে ওর খুবই রাগ হয় আর বলে যে যদি কোনো ঝামেলায় পড়ি তবে অ্যাসিস্ট্যান্টের উচিত তার সমাধান করা, আর তুমি সবসময় বলো তুমি কিছুই জানো না, তোমার কোনো দোষ নেই। আর ওর অ্যাসিস্ট্যান্ট আবার কাঁদতে লাগে।
এদিকে আমরা দেখতে পাই ওর আরও একটা অ্যাসিস্ট্যান্টকে, সেই ফাঁকিবাজ অ্যাসিস্ট্যান্টটা। সে এসে বলে যে শাও আর কাজ করবে না। শাও জাং বসুর অ্যাসিস্ট্যান্ট হয়ে আর কাজ করতে পারছে না, ওর খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা অন্য একটা অ্যাসিস্ট্যান্টকে ঠিক করতে পারি। আর অন্য একটা অ্যাসিস্ট্যান্ট আর কেউই ছিল না, বরং সেটা ছিল ইয়াং জেনজেন। ইয়াং জেনজেনকে যখন এই অফার দেওয়া হয়, ইয়াং জেনজেন সাথে সাথেই না বলে দেয় এবং বলে যে আমি করব না, প্লিজ আমাকে কেন এই কাজ করতে হবে। কিন্তু সবাই বলে যে তুমি একমাত্র ক্যাপেবল এই কাজটি করার জন্য। এদিকে জাং বসুর ফাঁকিবাজ অ্যাসিস্ট্যান্ট ওকে এসে বলে যে শাও রিজাইন করেছে, ও তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আর কাজ করবে না। তখন জাং বসু বলে যে ও কেন রিজাইন করলো, আর আমি কতবার অ্যাসিস্ট্যান্ট পাল্টাবো, আমার হয়ে কি কাজ করতে সত্যিই এত অসুবিধা হয়? আমি কি এতই খারাপ মানুষ যে কেউই আমার দ্বারা কাজ করতে চায় না? আর তখন ওর ফাঁকিবাজ অ্যাসিস্ট্যান্ট বলে তোমার জন্য নতুন একটা অ্যাসিস্ট্যান্ট ঠিক করেছি। জাং বসু বলে প্রত্যেকবার তোমরা নতুন অ্যাসিস্ট্যান্ট ঠিক করো, তাদের সঙ্গে মানিয়ে নিতে আমার কষ্ট হয়। আমি আর কাউকে চাই না, শাওকে আবারও ফিরে আসতে বলো। আর ওইবার শাওকে কল দেয়, কিন্তু শাও ওর কল আর তোলে না। শাও এখানে বসে বসে গল্প করছিল ইয়াং জেনজেনের সঙ্গে। ইয়াং জেনজেন ওর কাছে জিজ্ঞেস করছিল আসলে ও কতটা বিপজ্জনক, ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে সার্ভাইভ করা কি এতটাই কঠিন। আর এসব গল্প করতে করতে শাও কেঁদে ফেলছিল। আর বেচারা ইয়াং জেনজেন খুবই ভয় পাচ্ছিল, ওর মনে হচ্ছিল ও অ্যাসিস্ট্যান্ট হিসেবে সার্ভাইভ করতে পারবে কিনা। পরদিন ও সোজা চলে আসে জাং বসুর রুমে, আর এসে ওকে বলে যে তুমি যদি আমাকে পছন্দ না করো তবে আমাকে এখনই রিজেক্ট করে দিতে পারো, তাহলে আমিও বেঁচে যাই আর তুমিও বেঁচে যাও। কারণ আমি জানি তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি পারফেক্ট না, তুমি আমাকে পছন্দ করো না, তাই তুমি চাইলে আমাকে রিজেক্ট করে দিতে পারো। আমাকে লুইনান পাঠিয়েছে বলে আমি এখানে এসেছি। ওর মতলব এখন সবে জাং বসু বুঝতে পারে। জাং বসু বলে আমার তোমাকে খুবই পছন্দ হয়েছে আর তুমি যথেষ্ট ক্যাপেবল, আমি চাই তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকো। আর তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে, তাই আর না না করো না। তুমি কি এই চাকরিটা করতে চাচ্ছ না? তাহলে বলে দাও কোম্পানি থেকে তোমাকে ফায়ার করে দিই। কিন্তু এবার তো ধরা খেয়ে যায় ঠিক ওখানে ইয়াং জেনজেন, কারণ ও চাইছিল নিজে থেকেই যদি জাং বসুকে বাদ দিয়ে দেয় তবে ও বেঁচে যাবে। তবে জাং বসু এবার ওকে বলে তোমাকে একটু ঠিকঠাক হয়ে চলতে হবে যাতে তোমাকে দেখতে একটু ভালো লাগে। আর এই হলো চাবি, আর এই হলো তোমার দরজা, এখন তুমি আসতে পারো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লুইনানের সঙ্গে দেখা করতে চায় ইয়াং জেনজেন। তাই ইয়াং জেনজেনকে লুইনান বলে তোমাকে কি মেনে নিয়েছে সে? ইয়াং জেনজেন বলে হ্যাঁ নিয়েছে। তখন লুইনান ওকে বলে যে ঠিক আছে, তুমি কনফিডেন্সের সহিত কাজ করো। ঠিক তখনই ওখানে মিউজিক টিচার চলে আসে আর একটা কাগজ ধরিয়ে দেয় এখন ইয়াং জেনজেনের হাতে, আর বলে তুমি এই হোটেলে গিয়ে একটা ছেলেকে দেখবে গান গাইতে, ওই ছেলেটিকে আমার কাছে নিয়ে আসবে, ওকে দিয়ে আমরা একটা ডেমো সং করাবো। ঠিক তখনই ও ওই হোটেলে আসে আর এখানে এসে ও একটা ছেলেকে দেখতে পায়। এই ছেলেটিকে ও আগে থেকেই চিনত, ছেলেটি অনেক সুন্দর গান করে আর এই ছেলেটির নাম ইজুরে। ও যেহেতু অনেক মিউজিক কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাই ইজুরের সঙ্গে ওর আগে থেকেই পরিচয় আছে, কারণ ওরা একই সঙ্গেই গান কম্পিটিশন করেছিল। ইজুরে ওকে দেখে চিনতে পারে আর বলে যে কতদিন পরে তোমাকে দেখলাম। আর এখন ইজুরেকে ও বলে যে আমি স্টার কোম্পানিতে কাজ করছি, স্টার কোম্পানি থেকেই আমাকে পাঠানো হয়েছে, আমি এখন জাং বসুর অ্যাসিস্ট্যান্ট। আর তখন ইজুরে ওকে বলে জাং বসু একজন মেগা স্টার, ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করা মানে আসলে অনেক কঠিন ব্যাপার, তো তোমাকে তো অনেক কিছুই সহ্য করতে হবে। আর এখন ইজুরেকে ও বলে যে তুমি আমাদের কোম্পানিতে চলো, তোমাকে ওখান থেকে হায়ার করা হয়েছে একটা ডেমো সং গাওয়ার জন্য। কিন্তু ও কিছুতেই যেতে চায় না, ও বলে আমি জাং বসুর হয়ে কোনো গানই গাইব না, কোনো ডেমো সং আমি করব না। কিন্তু ওকে বোঝাতে লাগে এবার ইয়াং জেনজেন আর বলতে লাগে এটা তো অনেক ভালো একটা চান্স, এরপরে হয়তো তুমি নিজে থেকেই সিঙ্গার হয়ে উঠতে পারবে, একটা কোম্পানিতে যাওয়া মানে অনেক সুযোগ খুলে যাওয়া। এদিকে আমরা ওই ফাঁকিবাজ অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই যে বসে বসে ফোন চালাতে চালাতে দেখছিল ইয়াং জেনজেনের একটা ছবি। ও ছবি দেখে হা হয়ে যায়, কারণ এই ছবিতে ও নোটিশ করেছিল যে পিছনে প্রেসিডেন্ট চেনকে দেখা যাচ্ছে অন্য একটা মেয়ের সঙ্গে। আর এদিকে আমরা মিউজিক টিচারকে দেখতে পাই প্রেসিডেন্ট চেনের সঙ্গে কথা বলতে। এরা দুজন একটা মতলব আটছিল, আর তাও হলো ওরা একটা গান কিনবে অন্য একটা লেখকের কাছ থেকে, ওই গানটি ওরা টাকা দিয়ে কিনবে, কিন্তু পরে ওই লেখা গানটি জাং বসুর নামে চালিয়ে দিবে, কারণ এই মুহূর্তে ওদের খুবই সুন্দর একটা গানের দরকার। আর ওরা সুন্দর একটা গান ক্রয় করবে আর তার লিরিক এবং রিদম সব কিছু জাং বসুর নামে চালিয়ে দিবে। অন্যদিকে পরদিন সকালবেলা এখন ইজুরের জন্য অপেক্ষা করতে লাগে ইয়াং জেনজেন। ইজুরে ওর কথা ফেলতে পারে না, তাই ওই কোম্পানিতে ডেমো সং করার জন্য চলে আসে। ওকে নিয়ে ও প্রথমে লিফটে ওঠে, ওকে দেখে তো সবাই হাও হয়ে যায়, কারণ ও অনেক হ্যান্ডসাম ছিল।
তারপরে ওকে মিউজিক রুমে নিয়ে আসা হয় ডেমো সংটি গাওয়ার জন্য। কিন্তু ও যখন স্ক্রিপ্ট দেখে তখন ও অবাক হয়ে যায়। এই গানটির উপরে লিরিক্স এবং রিদমের নাম লেখা আছে জাং বসুর, কিন্তু এই গানটি ওর নিজেরই লেখা গান। ও নিজেই জানে না যে ওর গান এভাবে বিক্রি হয়ে গেল। এরপরে ও ওখানে গান না গেয়ে বাইরে চলে আসে। ওর কাছে এবার জিজ্ঞেস করে ইয়াং জেন যে কী হয়েছে, তুমি গান কেন গাইলে না? ইয়াং জেনকে ও বলে, তুমি আমাকে এটা বলো না যে তুমি কিছুই জানো না। তখন ইয়াং জেন বলে, কি হয়েছে, আমি কিছুই জানি না। জোরে বলে যে গানটি আমাকে গাইতে দেওয়া হয়েছিল ওটা আমারই গাওয়া গান এবং ওটা আমারই লেখা গান, ওর সুর করেছি আমি, কিন্তু ওখানে চালিয়ে দেওয়া হচ্ছে জাং বসুর নামে, আর এটা হতেই পারে না। তাহলে এত বড় বড় কোম্পানি এরকম চুরিও করে? আর এর প্রশ্নের উত্তর জানার জন্য এখন জাং বসুর কাছে চলে আসে ইয়াং জেনকেও বলে যে এখনই উঠে আসো আর আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কি ও লাভ নামের গানটি তুমি লিখেছো? তখন ওকে ও বলে যে আমি তোমাকে কেন বলবো, তুমি আমার অ্যাসিস্ট্যান্টের মতো থাকো, আর তুমি কিনা আমার উপর গলা তুলে কথা বলছো। অ্যাসিস্ট্যান্ট তুমি নাকি আমি, আর আমি কেন এসব কথা তোমাকে বলবো? ইয়াং জেন তখন চিল্লাপাল্লা করতে লাগে আর বলতে লাগে, ওই গানটি তোমার নয়, ওই গানটি অন্য একজনের, কিন্তু চালানো হচ্ছে তোমার নাম বলে, এটা কিন্তু প্লেজারিজম এবং এটা খুবই অনেক বড় একটা ঘৃণিত অন্যায়। ঠিক তখন ও বলতে লাগে, আমি কি একবারও বলেছি যে ওই গানটি আমার লেখা? আমি তো একবারও বলিনি ওটা আমার লেখা, আমি জানি না ওটা কার লেখা। তখন ওর উপর আবার চিল্লায়ে উঠে ও বলতে লাগে যে তাহলে তুমি বলো যে তোমার নামে কেন চালানো হচ্ছে। তখন জাং বসু বলতে লাগে, আমি কিভাবে জানবো আমার নামে কেন চালানো হচ্ছে, তুমি যে লুইনানকে পারলে গিয়ে জিজ্ঞেস করো। তখন ইয়াং জেন বলে, লুইনানের কাছে আমি চাকরি করি না, এখন আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, তাই তোমার কাছে আমি জিজ্ঞেস করব। কিন্তু ওদের দুজনের এখানে এক ঝগড়া বেঁধে যায়, আর এর দ্বারা ইয়াং জেন বুঝতে পারে যে জাং বসু আসলে কিছুই জানে না, ওর নামে এই গানটি চালানো হচ্ছে বলে। এদিকে আমরা জোরেকে দেখতে পাই ওর ম্যানেজারের সঙ্গে কথা বলতে। ওর ম্যানেজার একদমই জাং বসুকে পছন্দ করে না, আর যখন জানতে পেরেছে যে স্টার কোম্পানি ওরই গান এভাবে কপি করছে তখন ওর অ্যাসিস্ট্যান্টের আরও বেশি রাগ হয়ে যায়। আর এদিকে এখন জোরেকে ফোন দিয়ে ইয়াং জেন বলে দেয়, কিছু একটা ভুল বোঝাবুঝি হয়তো হচ্ছে, আমি তোমাকে ফেস টু ফেস সব কিছু জানাবো। এদিকে প্রেসিডেন্ট চেনের সঙ্গে প্রেসিডেন্ট ডু এসে কথা বলে আর বলে যে তোমরা এদিকে এটা কি শুরু করে দিয়েছো, অন্য একটা লোকের গান কেন জাং বসুর নামে চালিয়ে দিচ্ছ? এখন যদি স্ট্রাইক চলে আসে তখন কি করবে? এই কোম্পানির রেপুটেশন একদমই নোংরা হয়ে যাবে। এদিকে আমরা একটা লোককে দেখতে পাই, লুইনান যাকে মারছিল আর বলছিল, তোকে আমি 1000 বার জিজ্ঞেস করেছি এই গানটি তোর লেখা কিনা, তুই বারবার বলেছিস এটা তোর লেখা, তবে এই গানটি এখন জোরে কেন বলছে যে এটা ওর লেখা? এবার ওই লোক বলতে লাগে যে আসলে আমি মিথ্যা বলেছি, আমি ভেবেছিলাম ও একজন স্ট্রেট সিঙ্গার, ওর গান বেছে দিলে কিছুই হবে না। তো বুঝতেই পারছেন এই সমস্ত দোষ কিন্তু ওই লোকের। এদিকে জাং বসু অফিসে আছে প্রেসিডেন্ট চেনের সঙ্গে কথা বলতে, আর বলে যে এদিকে সমস্ত কিছু কি চলছে। জাং বসুকে তখন প্রেসিডেন্ট চেন বলে, তোমার এসব বিষয়ে একদমই চিন্তা করতে হবে না, এটা আমাদের বিষয়, এটাকে আমরা সামলে নিব, তুমি বরং গানটা গাও। তখন ও বলে, আমি অন্যের একটা গান গাইবো না, আমি কি আমার লেখা গান গাইতে পারি না? তখন প্রেসিডেন্ট চেন বলে, তোমার লেখা গান তুমি গাইতে পারবে না, তোমার গান অধিকাংশ সি পপ। ঠিক তখনই জাং বসু বলে, আমি সি পপ পছন্দ করি, আমি চাই এই দেশের মানুষ সি পপ শুনুক। প্রেসিডেন্ট চেন বলে, আমিও জানি তুমি সি পপ পছন্দ করো, কিন্তু এই দেশে এখনো সি পপ অত প্রচারিত না, তাই এটা গাওয়া এখনো রিস্ক। তাছাড়া তোমার যদি মিলিয়ন ফলোয়ার্স থাকতো তাহলে আমরা এই রিস্কটা নিতে পারতাম। তার মানে আপনারা বুঝতেই পারছেন একজন সিঙ্গারও কিন্তু তার ইচ্ছে মতো গান অনেক সময়ই গাইতে পারে না, সব জায়গায় ঝামেলা লেগেই আছে। এদিকে ইয়াং জেনের কাছে এখন লুইনান ফোন দিয়ে বলে, খুঁজে দেখো তো কোথায় আছে এখন জাং বসু, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় ও আবারও কোনো ঝামেলা বাঁধাচ্ছে। এদিকে আমরা জাং বসুকে দেখি ওই হোটেলটাতে আসতে যেখানে জুইরে গান গায়। তো জুইরের ওই ম্যানেজার এখন জাং বসুকে দেখে রিপোর্টার্সদের কল দিয়ে দেয়, ও আসলে তককে ছিল একটা ঝামেলা বাঁধাবে। ও এখন জাং বসুর সঙ্গে কথা বলতে আসে আর বলে, তুমি জুরেকে চেনো না? আমি ওর ম্যানেজার। জাং বসু বলে, কে জুরে? আমি ওকে চিনি না। যে মিউজিক কম্পিটিশনে তুমি ফার্স্ট হয়েছিলে ওই কম্পিটিশনে সেকেন্ড হয়েছিল জুরে, কিন্তু ওরই ফার্স্ট হওয়ার কথা ছিল, তোমার বাবার টাকার কারণে সে ফার্স্ট হতে পারেনি। ঠিক তখনই জাং বসু বলে, ও আচ্ছা জুরে, এখন তো আমি একটু চিনতে পেরেছি, ও ভালো গান গায়নি, ও যদি ভালো গান গাইতো তবে ও প্রথম হতো। কিন্তু ওদের এখন কথা কাটাকাটি শুরু হয়ে যায়, কারণ ওর ম্যানেজার বলে ও প্রথম হয়নি, ও গান গাইতে পারে না, তবে ওর গান কেন তাহলে তুমি কপি করছো? এটা নিয়ে ওখানে ঝামেলা বেঁধে যায়। আর ওখানে তখন জুড়েও চলে আসে এবং হাজার রিপোর্টার্সরাও চলে আসে। আসলে ওর ম্যানেজার এটাই চাইছিল যে এখন একটা বড়সড় ইস্যু ক্রিয়েট করতে।
এবং জাং বসুর সমস্ত রেপুটেশন খারাপ করতে ইচ্ছাকৃতভাবেই ওরা এটা করেছে। ঠিক তখনই ওকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে ইয়াং জেনজেন। ইয়াং জেনজেন দেখতে পায় যে ইজুরের ম্যানেজার বড় একটা কোকের বোতল তুলেছে ওকে মারার জন্য। ঠিক তখনই ও গিয়ে জাং বসুকে প্রোটেকশন দেয়, আর সেই বোতলের বাড়ি চেয়ে লাগে ইয়াং জেনজেনের হাতে। কোনোভাবে জাং বসু তো বেঁচে যায়, কিন্তু খুবই গভীরভাবে ক্ষত হয়ে যায় ইয়াং জেনজেনের হাত। এরপরে আমরা দেখতে পাই যে এরা সবাই পুলিশ স্টেশনে এসেছিল ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য, কারণ এই ব্যাপার বাইরে ছড়িয়ে গেলে খুবই ঝামেলা হবে। এদিকে ইয়াং জেনজেন তো মুড অফ করে বসেছিল, ওকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে এখন জাং বসু। জাং বসু বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্টের উচিত সবসময় আমার পাশে থাকা, কিন্তু এটা উচিত তাই ঝগড়াঝাটি গন্ডগোলের ভিতরে যাওয়া। কিন্তু ওর কোনো কথাই পাত্তা দিয়েছিল না ইয়াং জেনজেন, ওর পাশ থেকে উঠেও চলে যাচ্ছিল। ঠিক ততবারই ওর পাশে এসে আবারও বসছিল জাং বসু, কিন্তু ও আবারও উঠে ওর পাশ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিল। জাং বসু ওর পাশে এসে বলে যে তুমি সত্যি খুবই টাফ একটা মেয়ে এবং তুমি অনেক সাহসী। এদিকে এরা পুলিশকে বুঝিয়ে বাজিয়ে তো ধামাচাপা দিয়েই দিয়েছিল ব্যাপারটা। এরপরে জাং বসু ওর বাড়িতে আসে। ওর বাবা চারিদিকে দেখতে লাগিয়েছে ছেলের কিছু হয়েছে কিনা, কিন্তু জাং বসু বলে আমি বড় হয়ে গিয়েছি না, আমার কিছুই হয়নি। লুইনান এদিকে এখন বলতে লাগে ইয়াং জেনজেনকে যে তুমি 24 ঘন্টা এখন জাং বসুর সাথেই থাকবে। এদিকে জাং বসুর বড় বোনের সঙ্গে ওর দেখা হয়। ওর বোন বিদেশে থাকতো, তো ওর বোন দেশে ফিরে এসেছে। এই একটা মাত্র লোক যার সঙ্গে ওর খুবই ভালো বন্ধুত্ব। এদিকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছিল জাং বসুর বাড়িতে ইয়াং জেনজেন। ওদিকে জাং বসু ওর বড় বোনকে নিয়ে ওর বাসায় যাচ্ছিল। ওর বড় বোনের কাছে আবদার করে ওর সঙ্গে ডিনার করার জন্য আর কিছুদিন ওর সঙ্গে থাকার জন্য। এরপরে যখন ওরা বাড়িতে চলে আসে তখন ওরা একটা স্ক্রিপ্ট প্র্যাকটিস করছিল, যেখানে স্ক্রিপ্টটা অনেকটাই এমন ছিল যে তুমি আমাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন কেন চলে যাচ্ছ। কিন্তু এখানে জাং বসুর ক্যারেক্টার খুবই খারাপ থাকবে। ও বলবে যে তুমি এই বাড়ির পাও মারাবে না এবং এই বাচ্চা তুমি রাখবে না, ওই বাচ্চাকে তুমি নষ্ট করে দাও। এটা ওর বোনের সঙ্গে প্র্যাকটিস করছিল, কিন্তু ওরা দুজনের কেউই জানতো না এই বাড়িতে অলরেডি ইয়াং জেনজেন আছে। ইয়াং জেনজেন আড়াল থেকে ওদের কথা শুনতে পাচ্ছিল। ও ভেবেছিল অন্য একটা মেয়ের সঙ্গে জাং বসু মানে কি না কি করে ফেলেছে, কিন্তু ও তো আর জানতো না যে ওরা স্ক্রিপ্ট প্র্যাকটিস করছে এবং এটা ওর বোন হয়। তাই ও সামনে এসে জাং বসুকে বলে তুমি এত খারাপ, সি জানতাম না। কিন্তু কিছুক্ষণ পরেই ও জানতে পারে যে আসলে এটা ওর বোন এবং ওরা একটা স্ক্রিপ্ট প্র্যাকটিস করছিল। জাং বসুকে বলে তুমি এখানে কি করছো, তুমি আমার বাড়িতে কেন? তখন জাং বসুর বোন বলে তুমি এই বাড়িতে একটা মেয়ে লুকিয়ে রেখেছো, সে তোমার গার্লফ্রেন্ড নাকি? ওয়াও, সে যদি তোমার গার্লফ্রেন্ড হয় আমি কিন্তু খুবই খুশি হব। কিন্তু তখন ও জানতে পারে ওটা ওর অ্যাসিস্ট্যান্ট। তখন ওর বোন বলে ঠিক আছে, তাহলে তুমি আবারও অ্যাসিস্ট্যান্ট পাল্টে ফেলেছো এবং ইয়াং জেনজেনকে বলে যে তুমি সবসময় আমার ভাইকে 24 ঘন্টা মনিটর করবে, ওকে আমি তোমার হাতেই দিয়ে গেলাম বলে চলে যায়। কিন্তু জাং বসুর খারাপ লাগে যে ওর বোন ওকে বলেছিল ওর সঙ্গে ডিনার করবে, কিন্তু এটা হলো না একমাত্র ইয়াং জেনজেনের জন্য। এজন্য ওদের দুজনে আবার একটু ঝগড়াও হয়। এদিকে আমরা লুইনানকে দেখতে পাই যে এখন ইজুরের কাছে এসেছিল। ইজুরাকে এসে বলে আমি তোমাকে অফার করতে পারি, তুমি যদি তোমার গানটি বিক্রি করো তবে সব ঝামেলা এখানেই থেমে যাবে। কিন্তু ইজুরে বলে গান আমার, সেটা কি করব সেটা আমি একমাত্র ডিসাইড করব। এদিকে পরদিন সকালে আমরা আবার ইয়াং জেনজেনকে দেখতে পাই। ও নিচে এসে দেখে জাং বসু সোফায় ঘুমাচ্ছে এবং ও সারা রাত গান প্র্যাকটিস করেছিল, তাই ও ওর পিয়ানোটা বন্ধ করতে যায়। কিন্তু ওর হাতে যেহেতু ব্যথা পেয়েছিল তাই ওর খুবই আঘাত লাগে। ঠিক তখনও জাং বসু এসে দেখে যে ওর হাতে খুব গুরুতরভাবেও আঘাত পেয়েছে, তাই ওকে জোর করে ধরে নিয়ে এখনও হাসপাতালে নিয়ে যেতে চায়। যদিও ইয়াং জেনজেন যেতে চাইছিল না, কিন্তু ওকে জোর করে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে এসেও ওরা দুজনের সঙ্গে ঝগড়া করতে লাগে। জাং বসু বলতে লাগে ডক্টর, ওকে কি বড় কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না? দেওয়ার হলে দিয়ে দেন, ও আসলে বোকা একটা মেয়ে। এভাবে ওদের ঝগড়া ঝামেলা চলতে লাগে। এদিকে আমরা প্রেসিডেন্ট চেনকে দেখতে পাই যে একটি মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছিল, আর এই মেডিকেল রিপোর্ট দেখাচ্ছে যে তার কোলন ক্যান্সার হয়েছে। সে ডক্টরকে কল দিয়ে জানতে পারে যে আসলে তার কোলন ক্যান্সার হয়েছে। ডক্টর বলে তোমার এখনো সেকেন্ড স্টেজে আছে, তাই এটা চিকিৎসা করলে সারানো সম্ভব। তখনই প্রেসিডেন্ট চেনের খুবই খারাপ লাগে তার স্ত্রী এবং তার মেয়ের জন্য। এদিকে তো পত্রপত্রিকা এবং গণমাধ্যমে খুব ঝড় বয়ে যাচ্ছিল সেদিনের ওই মারামারিটি নিয়ে, এবং সবাই খুব বাজে বাজে কথা বলছিল জাং বসুর নামে। আর এখন বড়সড় একটা ঝড় নেমে এসেছিল স্টার কোম্পানিতে, আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় এই ড্রামার প্রথম পর্বের গল্প। সেকেন্ড পর্বের গল্প পেতে সাথেই থাকুন আমার চ্যানেলের, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার কাছে পৌঁছে যায় সেকেন্ড পার্টের গল্প। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। এবং এই ড্রামাটির নাম দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য স্কাই।
এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ।